সবকিছুতেই তো মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা আছে, পোশাকে কেন থাকবে না? একলা ঘরে রইতে পারি না, আমার আক্ষেপ কোটি টাকা কেন নাই? ওরে কার কুঞ্জে রই আসো তুমি, আইলা না আইলা না। নাই গ্রুপিংটা কোন জায়গায়? ও ভালোবাসার মতো বাসে কয়জনা, দুইজনাতে এক মন মেশারে বন্ধু। এখন বিয়ের কোনো চিন্তা করছি না। আমার জন্মস্থান রাজশাহীতে, রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি গ্রামে। আমার ছোটবেলা কেটেছে একদম গ্রামে, জয়েন্ট ফ্যামিলির সাথে, বাবা মা, চাচাতো ভাই বোন। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, বাট আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। এরপরে আমার স্কুল ছিল আমার গ্রামে, যেটা প্রাইমারি স্কুল, হাই স্কুল দুইটাই গ্রামে। এরপরে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার একটা সরকারি প্রতিষ্ঠানে ল্যাবরেটরি মেডিসিনে পড়ার সুযোগ হলো, রংপুরে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। সেখানে পড়াশোনা করেছি, ডিপ্লোমা করেছি 4 বছর। এরপরে আমার ইন্টার্নশিপ ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা 2015-তে শেষ করেছি। এরপরে এখন আপাতত বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ে তো বিএসসি করছি, শুনলেনই। আর ঢাকায় আসা মূলত 2016 সালে একটা রিয়েলিটি শোয়ের মাধ্যমে। সো শৈশব শেষ রংপুরের এক ধাপ পড়াশোনাতে এগিয়ে, এরপরে আসলে রাজধানীতে। সম্প্রতি সময়ে দেশের আসলে এমন একটা পরিস্থিতি আমরা পার করে গেছি বা যাচ্ছি, এটা আমরা না চাইলেও আসলে হয়ে গেছে। ব্যাপারটা এমন যে একটা দেশ একভাবে যাচ্ছিল, জাস্ট কিছু সময়ের জন্য, কিছু দিনের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে আমরা আবার নতুন একটা দেশ পেয়েছি। তো এই সময়টাতে অনেক প্রভাবশালী, অনেক সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, সবারই কিন্তু একটা জায়গা বদল হয়েছে আর কি। তো একটা পোর্টে দেখলাম কোনো একটা সমাজের উচ্চ স্তরের ভদ্রলোক, উনার বাসার যে কাজের সহকারী, উনার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা। এটা আমি জাস্ট মজার ছলে ক্যাপশনটা দিয়েছি যে কি করলাম জীবনে। দ্যাট মিন্স হচ্ছে আমার আক্ষেপ কোটি টাকা কেন নাই সেটার জন্য না, আমার ক্যাপশনটা হচ্ছে যে বাসার সহকারী যিনি, তার যদি কোটি টাকা ব্যালেন্স হয়, তাহলে আমাদের দেশের মানুষরা যারা একেবারে দিনমজুর, তারা কেন এখন পর্যন্ত দিনমজুরগিরি করে খাচ্ছে? তাদের তো আরও বেটার লাইফ লিড করা দরকার, বা তারা অ্যাটলিস্ট একটু খেয়ে পরে একটা ভালো জীবন আসলে জীবনযাপন করা দরকার। বাসা সহকারে যদি কোটি কোটি টাকা হয়, তাহলে আমি কেন ক্যাপশন দিতে পারবো না যে কী করলাম জীবনে? সেটা আপনি পলিটিক্যাল ইস্যু বলেন, আমাদের ইন্ডাস্ট্রি বলেন, আবার যদি গ্রামের যারা রুট লেভেলের কিছু সহজ সরল মানুষ থাকে, তাদের মধ্যেও একটা গ্রুপিং দেখি। নাই গ্রুপিংটা কোন জায়গায়? বাট আমার যে ব্যাপারটা ছিল কিছুদিন আগে, আমি এখন কোথাও গেলে দেখা যাচ্ছে যে আগে যেমন কথা বলতে একটা ভীতি কাজ করতো, এখন মনে হয় যে না, আমি কেন সব কিছু ওপেনলি বলতে পারবো না, বা আমার মনের কথাটা আমি কেন খুলে বলতে পারবো না? সো ওই সাহসটা, এবং সাহসটা আসলে ভিতরে পেয়েছি কেন জানি 5ই আগস্টের পর থেকে মনে হচ্ছে যে আমি স্বাধীনভাবে কথা বলতে পারি আসলে। ওই জায়গাটা থেকে আমি মাঝে মাঝে এখন কেউ জিজ্ঞাসা করলে একটু খোলাসা করে সব কিছু বলি যে সিন্ডিকেট ছিল। সিন্ডিকেট বিষয়টা আসলে কেমন শোনায়, গ্রুপিং ব্যাপারটা আসলে বললে একটু সামঞ্জস্য লাগে। আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে আমরা যারা সঙ্গীতের মানুষ, শুধু সঙ্গীতের মানুষ না, অভিনয় বলেন, উপস্থাপনা বলেন, মানে যে যে সেক্টরে কাজ করি, আমার জাস্ট এতটুকু রিকোয়েস্ট, মানে আমি একজন জুনিয়র আর্টিস্ট, এখনও কাজ করছি, আরও সামনে অনেক কাজ করব, এতটুকু সবার প্রতি আমার বলার থাকবে যে নিজের যতটুকু যোগ্যতা বা আমি নিজের যতটুকু কাজ করার মতো ক্ষমতা রাখি, আমার কখনোই কোনো গ্রুপিং, কোনো লিয়াজু, কোনো কিছু মেনটেন না করে আমার যতটুকু সাহসিকতা, আমার যতটুকু মেধা, আমার ধৈর্য, সব কিছু দিয়ে আসলে কাজ করব, এইটা সবার আগে মস্তিষ্কে সেট করতে হবে। এরপরে আপনি গ্রুপিং থাক, লিয়াজু থাক, এটা কোনো কাজে দিবে না, বা এটা মাথায় আনতেও হবে না। প্রত্যেকটা গানের এবং কাজের পেছনে মানুষের গল্প থাকে, মেকিংয়ের যে স্টোরিটা সেটা থাকে। আমার এই গানটা, এটা হচ্ছে প্রজেক্টের নাম বাংলা বাউল। তো বাংলা বাউল সিজন 1-এ আমার একটা গান ছিল, এটা সলো ছিল, আকাশ মাহমুদের কম্পোজিশন। তো এরপরে অডিয়েন্সরা খুব কমেন্টস করছিল ইউটিউবের নিচে যে আকাশ মাহমুদ ভাইয়ের সাথে সঙ্গীত আয়োজনে আপনি একটা গান করলেন, তাহলে আকাশ মাহমুদের সাথে আমরা কেন যৌথ গান পাচ্ছি না? তো এরপর থেকে আমাদের প্রজেক্টের যারা সংশ্লিষ্ট সবাই ছিলেন, তাদের চিন্তা হলো যে এবার এমন একটা গান করাবো যেটাতে আকাশ মাহমুদের সাথে আমিও একটা গাইবো। এরপরে আসলে এই লোকগানটা একদম ছেঁকে তুলে আনার মতো একটা গান, বাসুদেব দাস বাউলের শ্রদ্ধেয় ভালোবাসা নয়নের নেশা। গানটা অনেকে অনেকভাবে গেয়েছে, কিন্তু পুনরায় যে সঙ্গীত আয়োজন করে যে প্রেজেন্ট করা যে ব্যাপারটা, একদম একটু ঘটা করে অডিয়েন্সের সামনে আনা, আমরাই আসলে প্রথম গানটা এইভাবে উপস্থাপন করেছি। আমার সাথে গেয়েছে আকাশ মাহমুদ, সঙ্গীত আয়োজনও করেছে আকাশ মাহমুদ নিজেই। তো গানটা একদম সংকটপূর্ণ একটা অবস্থার মধ্যে আমাদের প্রোমোটা রিলিজ হয়েছে।
গানটা আসলে খুবই সংকটপূর্ণ একটা অবস্থার মধ্য দিয়ে রিলিজ করা হয়েছিল। ওই সময়টাতে জাস্ট আমরা একটা বন্যা কবলিত যে এলাকা আমাদের ফেনী নোয়াখালী হলো, ওই মুহূর্তটাতে গানের প্রোমো আসলে রিলিজ করা। সবাই টেনশনে ছিলাম গানটা কি হবে, বন্যার মধ্যে রিলিজ করলাম, মানুষ আসলে কি বলবে যে এই সময়টা তো আমরা গান রিলিজ করছি। তো প্রত্যেকটা কাজের দেখবেন যে একটা টাইম শিডিউল করা থাকে, যে ওই সময়টার মধ্যেই আসলে সব কিছু করতে হয়। তো সেই জায়গাটা থেকে আমরা খুব টেনশন নিয়ে প্রোমোটা ছেড়েছিলাম। এরপরে দেখলাম যে একটা গানের প্রোমো ছাড়ার পরে গানটা উইদিন ফিউ ডেজ যে 1 মিলিয়ন হয়ে যায়, মানে এটা খুবই আমরা সারপ্রাইজড আসলে। এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখলাম, ইনক্লুডিং টিকটক, ছোটো ছোটো শর্ট ক্লিপসগুলো করে জাস্ট ভালোবাসা নয়নের নেশা এই পিক কয়েকটা লাইন করে সবাই একদম যেখানেই সার্চ করি দেখলাম যে সবাই শর্টস ক্লিপ করে এই গানটাই করেছে। এরপরে মনে হলো যে পুরা গান যদি আসে তাহলে অডিয়েন্স একটা আগ্রহ নিয়ে শুনবে। পুরা গানটা যখন আসলো, এখন পর্যন্ত দেখছি যে প্রত্যেক সপ্তাহে 1 মিলিয়ন করে, মানে 10 লক্ষ বার করে গানটা শোনা হচ্ছে। গানটা অল্প একটু গাই, আকাশ মাহমুদ থাকলে একটু বেশি ভালো হতো যে ওনার সাথে গাইছে, এমন একটা ব্যাপার। আমার সলো পার্টটুকু অল্প একটু গাইছি। ভালোবাসা নয়নের নেশা রে বন্ধু, ভালোবাসা নয়নের নেশা, ভালোবাসা নয়নের নেশা রে বন্ধু, ভালোবাসা নয়নের নেশা। ও ভালোবাসার মতো, ও ও ভালোবাসার মতো বাসে কয়জনা, দুইজনাতে এক মন মেশা রে বন্ধু, ভালোবাসা নয়নের নেশা, ভালোবাসা নয়নের নেশা রে বন্ধু, ওরে ভালোবাসা নয়নের নেশা। আমি কখনোই ক্যামেরার সামনে এসে আসলে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলি না, খুবই কম কথা বলি। তবে হ্যাঁ, মিথ্যা বলে লাভ নাই, অতীতে কেউ একজন ছিল, এখন আপাতত এসব নিয়ে কোনো চিন্তা করছি না। তবে যখন গান গাই, মানে ভালোবাসা সম্পর্কিত কোনো গান গাইলে এত কিছু চিন্তা করে তো আর গাই না, তখন ইনভলভ হয়ে গাইতে হয়। সেটা ভালোবাসার গান হোক, দুঃখের গান হোক, যেটাই হোক, তখন একটু ইনভলভ হয়ে গাইতে হয়, এই আর কি। এখন পর্যন্ত এমন কোনো ইন্টারভিউ নাই যে আমাকে কথাটা জিজ্ঞাসা করা হয় না যে লিজা আপু কবে বিয়ে করতেছেন। এখন বিয়ের কোনো চিন্তা করছি না। কিছু এইম সেট আছে লাইফে। আমি যে শুধু গান করছি তা না, গানের পাশাপাশি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে বিএসসি করছি, মাস্টার্সের প্ল্যান আছে। এরপরে গান যেভাবে চলছে, ক্যারিয়ারটা এইভাবে একটু চলতে থাকুক। প্রত্যেকটা মানুষেরই তো আসলে একটা গোল থাকে, ওই গোল পর্যন্ত রিচ করা ট্রাই করে। সো আই এম অলসো ট্রাইং ওই পর্যন্তটাতে একটু রিচ করতে পারি কিনা। আমি মানে আপনি যে বিষয়টা আসলে বলছেন এটা আমি বলতেই চাচ্ছি না, মানে এই জিনিসটা নিয়ে আমি কথাই বলতে চাচ্ছি না। বাট যেটা হয় যে ইন্ডাস্ট্রিতে না, মেয়েদের জন্য সব জায়গায় কাজ করা যতটা সহজ মনে হয় ততটা সহজও আবার কঠিনও। যার যার কাজের ব্যাপারটা হচ্ছে তাদের নিজেদের কাছে, যে আপনি কিভাবে আপনার অ্যাপ্রোচিংটা হচ্ছে, আপনি কিভাবে মুভ করছেন এবং বিষয়টা আপনি কিভাবে ট্র্যাকেল দিচ্ছেন, মানে এটা সম্পূর্ণ নিজের ওপর। আমার কাছে যদি একদম হেঁটে কোনো কিছু চলে আসে খুব সহজে, এটা আমি খুব সহজে যদি রিসিভ করি তাহলে আমার কাছে খুবই সহজ। আবার যদি ভাবি যে আমার কাছে কোনো একটা জিনিস আসছে, সেটাকে আমার একটু কষ্ট করে ধরে নিতে হবে, এটার ব্যাপারটা হবে ডিফারেন্ট। কারণ আপনি যেটা কষ্ট করে পাইলেন এটা আপনার অনেক দিন মনে থাকবে, আপনি মানুষের কাছে গল্প করে বলতে পারবেন যে আপনি কষ্ট করে এটা পাইলেন। আমার যেটা পছন্দ হবে, আমার যেটা ভালো লাগবে, আমি সেটা পরে যাব। আমার প্রোগ্রামের ম্যানেজমেন্টে যারা থাকবেন তারা যদি আমাকে এমন কোনো পোশাক পরে যেতে বলে যেটা আমার লোকগানের সাথে যাচ্ছে না, আমি কেন সেটা পরবো? তবে আমাকেও শুনতে হয় যে স্লিভলেস কেন পরি, তারপরে হচ্ছে লোকসঙ্গীত শিল্পী হিসেবে কেন একটু ওয়েস্টার্ন ড্রেস পরলাম। ওয়েস্টার্ন পরার যে ব্যাপারটা, কে কোন ড্রেসটা কিভাবে ক্যারি করে, মানে কনফিডেন্টলি যদি ক্যারি করতে পারেন, ওইটা কিন্তু খুব ভালো মতো ফুটে ওঠে। তো আমি আমার মতো করে আমি যে ড্রেসটা কনফিডেন্টলি ক্যারি করতে পারছি সেটা কেন পরবো না। কিন্তু প্রোগ্রামে বা কোনো জায়গায় যখন আপনাকে ফোর্স করা হয় যে আপা আপনাকে কিন্তু আজকে এরকম লাগতে হবে বা আপনি কিন্তু এরকম পোশাক পরে আসবেন, ওই জায়গাগুলোতে আসলে গান গাইতে ইচ্ছা করে না, স্পৃহাটুকু নষ্ট হয়। আমি তো গান গাইতে যাচ্ছি, আমাকে এটা জিজ্ঞাসা করেন যে আমার লিস্টে কোন গান আছে, আমি কি গান গাইছি বা কি গান গাইবো, পোশাকের ব্যাপারটা কেন আগে আসতে হবে? তবে প্রেজেন্টেশন অবশ্যই দরকার। একটা জায়গায় আমি যখন যাব, নিজেকে উপস্থাপন করব, এটাতে আমাকে অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে আমাকে অবশ্যই সেখানে উপস্থিত হতে হবে। কারণ যুগের সাথে তাল মিলানো ছাড়া আপনি সব জায়গায় কাজ করতে পারবেন না। তার মানে না যে আপনি গা ভাসিয়ে দিচ্ছেন। সব কিছুতেই তো মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা আছে, পোশাকে কেন থাকবে না? এমন কেউ না, কিছু সংখ্যক আছে আমাদের দেশের সঙ্গীত শিল্পী যারা বা আমাদের দেশে সঙ্গীত নিয়ে যারা কাজ করেন। আমার ছোটবেলা থেকে গান শোনা হয়েছে সব থেকে বেশি শ্রদ্ধেয় ফরিদা পারভিনের,
শ্রদ্ধেয় দিলরুবা খান, শ্রদ্ধেয় চন্দনা মজুমদার, আমাদের গুরুজি শফি মণ্ডল শ্রদ্ধেয়। এই জেনারেশন বা এই সময়, এই জেনারেশন বলবো না আসলে, এই সময়ের যারা খুব বেশি ভালো এবং কিছু কোয়ালিটিফুল কাজ করছে, এর মধ্যে প্রীতম হাসান ভাই, আমাদের ইমন চৌধুরী ভাই। আমার কখনো যদি এমন সুযোগ হয় যে আমি এই ব্যক্তিগুলোর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে যাচ্ছি বা এদের সাথে কোলাবোরেট করার আমার কোনো অপশান মানে আমার কাছে আসছে আর কি, আমি এটা কোনোভাবে মিস করতে চাই না। এবং ওই দিনটা আমার লাইফে খুব স্পেশাল একটা দিন হিসেবে থাকবে যদি আমি তাদের সাথে কাজ করতে পারি। আমার যে মৌলিক গানগুলো আমি রিলিজ করার সময় হয় কি যে আমার গানে আমি থাকছি, আমার গানে দর্শক আমাকেই দেখছে, এইটা জাস্ট রাখার জন্য আমি আমার প্রত্যেকটা মৌলিক গানে দেখবেন যে আমি নিজেই উপস্থিত থেকেছি, ভবিষ্যতেও তাই। আপনি যেহেতু লোকশিল্পী, লোকসঙ্গীত বেশি চর্চা করেন, তো আরেকটা আমরা লোকসঙ্গীত শুনতে চাই। অবশ্যই শোনাবো। এটা হচ্ছে বাংলা বাউল স্টুডিও সিজন 2 এর যে গানটা ভালোবাসা নয়নের নেশা গাইলাম। সিজন 1-এ আমার আরও একটা গান ছিল, ওরে চিকন কালা, শ্রদ্ধেয় বাবু সালাম সরকারের। গানটা ফিমেল ভয়েসে আসলে ওইভাবে কেউ গেয়েছিল না, নতুন করে সঙ্গীতায়োজন আকাশ মাহমুদি করেছে, আমি ওই গানটা গেয়েছিলাম। গানটা এখন পর্যন্ত প্রায় 15 লক্ষ বারেরও বেশি শোনা হয়েছে। সো এই গানটা গাচ্ছি, এই গানটার জন্য আমার সবসময় অনুরোধ থাকেই, গাইছি। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী, প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাসি। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী, প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাসি, প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাসি। বসন্তের কালে ডালিম পাকা ডালে, বসন্তের কালে ডালিম পাকা ডালে, ওরে কার কুঞ্জে রই আসো তুমি আইলা না, আইলা না, কার কুঞ্জে রই আসো তুমি আইলা না, আইলা না, একলা ঘরে রইতে পারি না, আমার বন্ধু বিহনে গো সহে না পরাণে গো, বন্ধু বিহনে গো সহে না পরাণে গো, একলা ঘরে রইতে পারি না সখী গো, একলা ঘরে রইতে পারি না। থাকো বন্ধু সুখে সেল দিয়া মোর বুকে, থাকো বন্ধু সুখে সেল দিয়া মোর বুকে, ওরে মনে যদি থাকে তোমার ভুইল না, ভুইল না, মনে যদি থাকে তোমার ভুইল না, ভুইল না, একলা ঘরে রইতে পারি না, আমার বন্ধু বিহনে গো সহে না পরাণে গো, ওরে একলা ঘরে রইতে পারি না। দেশ রূপান্তরে এর আগে আপনাদের অফিসিয়াল একটা ইন্টারভিউ দিয়েছি, আজকে একটু ভিন্ন অভিজ্ঞতা হলো যে বাইরে একটা খোলা আবহাওয়ার মধ্যে ইন্টারভিউ দিচ্ছি, এটা আমার কাছেও ভীষণ ভালো লাগার। আর এই পোর্টালগুলোতে আসলে যখন কথা বলতে আসি তখন অনেক কিছু বলতে পারি, মানে খুব সাবলীলভাবে আসলে উপস্থাপন করতে পারি। দেশ রূপান্তরকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। গরমের মধ্যে খুব কষ্ট করে আসলে আমরা মিলিয়ে ঝুলিয়ে ইন্টারভিউটা দিলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।